আমি কামারপুর থেকে আসছি। আমার ছেলে শাস্ত্রীবাবু কাজ করে দিয়েছেন, ভালো জায়গায় ভালো কাজ পেয়েছেন। এখন সে সিঙ্গাপুর গেছে, সেখানেও একটা কনফারেন্স হচ্ছে, সেখানেতে নরেন্দ্র মোদী আছে, পুতিন আছে। এই ক্যান্সার ভ্যাকসিন নিয়ে ওদের একটা ডিল হচ্ছে, টাটা ওরা মার্কেটিং করবে বলেছে, হ্যাঁ সেখানে আছে। প্লাস আমার ভাগ্নি একটা, সেও ভালো জায়গায় চাকরি পেয়েছে। শাস্ত্রীবাবুই সবই করে দিয়েছেন। ওনার ইয়েতে আমরা যারা সব এসেছি অনেক উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে আমরা সবাই ওনার কাছেই থাকব। ধন্যবাদ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা অন্য রকমের প্রোগ্রাম করছি, আপনাদের যেটা জানানো দরকার, আপনাদের ওয়াকিবল হওয়া দরকার। আপনারা এটা মনে রাখলে, আপনাদের খেয়াল রাখলে খুব ভালো লাগবে। যে জিনিসটা আপনাদের সম্বন্ধে বলবো আজকে, আমাদের প্রত্যেক মানুষের একটা কিন্তু রাশি আছে, লগ্ন আছে, একটা গণ আছে, একটা তিথি আছে, একটা যোগ আছে, একটা করণ আছে, একটা বর্ণ আছে, একটা দশা আছে। প্রত্যেক মানুষের কিন্তু দশা চলছে সব সময়। এই দশা অন্তর্দশার ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু কম বেশি ভালো মন্দ যায়, এটা কিন্তু মাইন্ড রাখবেন। আর কি ভালো মন্দ যায়? আমাদের গোচর, শনি এখন এখানে আছে, শনি এই জায়গায় গেল। শনি যেমন এখন মিনের ঘরে আছে, 2028 ফেব্রুয়ারি মাসে আবার মেষের ঘরে স্থায়ীভাবে বসবে। তখন মেষ রাশির ভরপুর সাড়ে চলবে। এখন একটা সাড়ে চলছে। যেমন এখন বৃহস্পতি কোথায় আছে? কর্কটের ঘরে। বৃহস্পতি একটা ভালো গ্রহ, সে যদি আবার পরের ঘরে আসে, এরপরে যখন আসবে রবির ঘরে অর্থাৎ সিংহের ঘরে, তখন তার ফল একটা আলাদা হবে। এই গ্রহের যে ট্রানজিট, এই যে গোচর, এই গোচরের ফলে আমাদের জীবন কিন্তু ভালো মন্দ যায়। ওই জন্য আমরা জীবনে কেউ বলতে পারবো না একদম টপ টু বটম, আমাদের মোদিজি থেকে, আমাদের মমতা ব্যানার্জি থেকে, একদম নিচুতলার যারা টোটো অটো চালায় তাদের থেকে, যারা আমাদের কনজারভেসিতে কাজ করেন তারা পর্যন্ত কেউ বলতে পারবে না টপ টু বটম লোক আমি 10 দিন ভালো থাকবো, 200 দিন ভালো থাকবো, 500 দিন ভালো থাকবো, আমার এই ভালো চলবে, এখন 10 বছর সুন্দর চলবে। হয়তো 10 বছর সুন্দর চলছে, কিন্তু তার ভেতরে কিন্তু তার বিভিন্ন দিকে, তার পারিষদ বিভিন্ন দিক থেকে প্রবলেমের কিন্তু ক্রিয়েট করবে। অনেক ঝুট ঝামেলার মধ্যে তাকে কিন্তু চলতে হবে। এই জন্যে কেউ বলতে পারেনি, কেউ বলতে পারবে না আমি 10 দিন বাঁচবো, আমি 200 বছর কি 100 বছর বাঁচবো কি 95 বছর বাঁচবো, বলতে পারবে না কেউ। 200 বছর তো আর বাঁচে না, যাই হোক 90 95 পরমাই থাকে। কেউ বলতে পারবে আমি 90 বছর পরমাই আছে, কেউ বলতে পারবে না। জ্যোতিষশাস্ত্র একটু ক্যালকুলেশন অঙ্ক করে বলে দিতে পারে কোন সময় তার কতটা পরমাই আছে, কিছুটা বলা যায়। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জন্ম মৃত্যু আর বিয়ে এটা কেউ কিন্তু বলতে পারে না। আর স্ত্রিয়া চরিত্র পুরুষকা ভাগ্যাং দেবতা না জানন্তি মনুষ্যকুত। তো এইটাও কিন্তু মেয়েদের চরিত্র আর পুরুষের রোজগার, পুরুষের ভাগ্য কেউ কোনোদিন বলতে পারে না। স্ত্রিয়া চরিত্র পুরুষকে ভাগ্যং দেবতা না জানন্তি মনুষ্যকুত। স্ত্রীদের চরিত্র আর পুরুষের ভাগ্য স্বয়ং ভগবানও নির্ধারণ করতে পারেনি। অতএব ভাগ্য তাহলে আমরা কি করছি? স্ত্রিয়া চরিত্র পুরুষকে ভাগ্যং দেবতা না জানন্তি মনুষ্যকুত, আমরা তাহলে কি করছি? পুরুষের ভাগ্য যদি স্বয়ং ভগবানও বলতে পারেনি, তাহলে আমরা কি করছি? আমরা কিন্তু রাশি লগ্ন দেখে বিচার বিশ্লেষণ করে কিছুটা ভালো মন্দ বলে দিতে পারি। আমরা ক্যারেক্টার ওয়াইজ মেষ রাশির ক্যারেক্টার কেমন জানি, পড়াশোনা করেছি অনেক, 34 বছর আছে এই জগতে। বৃষ রাশির ক্যারেক্টার কেমন, মিথুন রাশির ক্যারেক্টার কেমন, সিংহ রাশির ক্যারেক্টার কেমন, তুলা রাশির ক্যারেক্টার, মীন রাশি, প্রত্যেক রাশির একটা ক্যারেক্টার সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। মানে এত পড়াশোনা করছি, এত রিসার্চ করছি, 7-8টা বই লিখেছি আমি জ্যোতিষের উপর, 8খানা বই আছে, এবং 17-18 লক্ষ লোক দেখেছি আমার জীবনে, 34 বছর জ্যোতিষ জীবনে রেকর্ড। তার একটা এক্সপিরিয়েন্স, তার একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের মধ্যে গ্রো করছে। আমরা আসলেই যেমন বলে দেবো কি খেয়ে এসছে আর কি করছে, কি ব্যাপার। আসার সঙ্গে সঙ্গে বলে দেবো একটা ফুলের নাম বলো, একটা সংখ্যার নাম বলো, যা বলবে লেখা আছে আমার খাতায় আগের থেকে। এটা অনেকে জানেন, আমার একদম বিশাল সৃষ্টি এটা আমার জ্যোতিষ জগতে, আমি মাত্র পারি এটা। অবাক হয়ে যায়, কি করে বললেন শাস্ত্রীজি? আমি তো বললাম ফুল, রোজ আর 4, তার আগে খাতায় কিন্তু লেখা হয়ে গেছে আমার।
এগুলো একটা জ্যোতিষ করতে 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 আপনিও যদি করেন, আমার কিন্তু একটা বিরাট পুরুষ আকার নাই, ভগবান না আমি। এগুলো করতে 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 একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তার ফসল আপনাদের সামনে তুলে ধরি। এবং কাজ করতে করতে মুখমণ্ডল, সামুদ্রিক স্বাস্থ্য একটা বিচার করতে হয়। সামুদ্রিক স্বাস্থ্যটা কি? মাথার চুল থেকে পায়ের নখ থেকে দেখে একটা বিচার হয়। একটা নাকটা তার কেমন, যদি টিকালো নাক হয় সেটা সাহিত্যিক হবে, সেটা প্রেমুক স্বভাবের হবে। কান যদি কারোর ছোট হয়, ইঁদুর কান হয়, তাহলে তার সঞ্চয় মনোভাব হবে। বড় কান হলে প্রচণ্ড বুদ্ধি হবে, গণেশের কান। কোঁকড়ানো চুল হওয়া মানে তার মধ্যে একটা তেজ শক্তি বিরাট থাকবে, তার মধ্যে একটা সাহিত্য প্রবণ থাকবে, একটা ভাবুক প্রকৃতির হবে। এই ঠোঁট যদি এই আমাদের ঠোঁট আছে, নিচের ঠোঁট যদি কারোর মোটা হয় কোনো মেয়েদের, তাহলে কিন্তু সে প্রেমিক সুলভ বেশি হবে, প্রেম করতে সে ভালোবাসবে। এই যে দিকগুলো আমরা পাচ্ছি। মেয়েদের কপাল যদি খুব ছোট হয়, চুল এখান পর্যন্ত ছোট হয়, সে সুলক্ষণা হবে। মেয়েদের কপাল ঢাই কপাল, এই পর্যন্ত চুল, কপালটা এতটা বড়, সে কিন্তু তার ডিস্টার্ব আছে, অনেক স্ট্রাগল লাইফ তার। মেয়েরা হাসতে হাসতে যদি হাসতে হাসতে দাঁতের মাড়ি লাল টকটক করে বেরিয়ে যায়, তার কিন্তু কষ্ট খুব। স্বামীর সঙ্গে ডিস্টার্ব হবে, সংসারে সে মানিয়ে নিতে পারবে না, সাংসারিক জীবন অশান্তি হবে। প্রচণ্ড হাসলো, হাসতে হাসতে দেখবেন লাল লাল মাড়ি বেরিয়ে গেল। অনেকের আছে না, এটা দেখবেন তার জীবনে স্ট্রাগল লাইফ আছে। এইগুলো কিন্তু ভালো। মেয়েদের কোনো মাঝে, দাঁতের মাঝে যদি ফাঁক থাকে, সে দেখতে সুন্দর হবে, তার মধ্যে একটা সুলক্ষণা ভাব থাকবে। দেখবেন হালকা একটা দাঁতের মাঝে ফাঁক, সেটা খুব একটা দাঁতের শোটা ভালো হবে না, কিন্তু তার জীবন ভালো হবে। মেয়েদের যদি বাঁ দিকে কোনো গজদন্ত থাকে, সে সুলক্ষণা হবে, তার স্বামীর সঙ্গে তার সুন্দর সম্পর্ক ভালো হবে। ছেলেদের ডান দিকে যদি গজদন্ত থাকে, সে কিন্তু ভালো হবে। এইগুলো কিন্তু আমাদের জীবনে কতগুলো সামুদ্রিক স্বাস্থ্যতে আমরা কিন্তু পাই। অনেক মেয়ের ছোট ছোট চোখ আছে, তার দুঃখ কিন্তু পটল চেরা চোখ, টানা টানা চোখ, তার কিন্তু জীবনে অনেক সু জিনিসটা আসবে, স্বামী ভালো পাবে, সংসারে সে ঘর করতে পারবে। অনেক মেয়ের হাতে দেখবেন এখানে শিরাগুলো নীল নীল শিরা, প্রচুর শিরা, হাতের আঙুলগুলো খিটখিটে, তার গাইনির সমস্যা থাকবে, হোয়াইট ডিসচার্জ হবে। হাতের মাঝে দেখবেন এই জায়গাটা হাতে জুড়ে দিল, এখানে ফাঁক, সে কিন্তু দুঃখ ধান্দায় কাটবে, তার সুখ শান্তি হবে না। হাতের জায়গা যদি ফাঁক থাকে, কি ছেলে কি মেয়ে, তার কিন্তু পয়সা অর্থ বেরিয়ে যাবে, সুখ শান্তি হবে না মেয়েদের থাকলে। আর ছেলেদের থাকলে তার স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি এবং টাকা পয়সা সঞ্চয় করতে পারবে না। এইগুলো হাত দেখে, এগুলো কিন্তু ছক দরকার নাই, আমরা এই ছবি দেখেই কিন্তু বলতে পারি। মিলিয়ে নেবেন আমার কথা, এগুলো বলছি আমি যেগুলো বললাম। অনেক মেয়ে দেখবেন হাসতে 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 প্রচণ্ড হাসছে, হাসার পর চোখের জল বেরিয়ে আসে। এরকম যদি মেয়ে হয়, তাকে টাচ করলেও শান্তি, তার সান্নিধ্য থাকলেও শান্তি। সেই মেয়ের চোখের জল যদি নিয়ে কেউ জিভে দিতে পারে, তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, প্রচুর কিছু ভালো হবে। মানে যে মেয়ে প্রচুর হাসছে, হাসতে হাসতে অনেকের দেখবেন চোখে জল বেরিয়ে যায়, মানে হাসির পর চোখে জল। এটাকে এই চোখের জলটা কিন্তু একটা স্বর্গীয় বলে। এই চোখের জল চোখ থেকে নিয়ে কোনো মহিলা যদি তার বিয়ে তাড়াতাড়ি হবে, যদি জিভে দিয়ে একটু খেতে পারে, তার কিন্তু খেতে হবে, তার কিন্তু জীবন ধন্য হয়ে যাবে। এগুলো একটা বহু পুরাতন কাল্পনিক তত্ত্ব থেকে আমি পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সপ্তম, অষ্টম, নবম, সপ্তম, অষ্টম এবং চতুর্থ এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলি, কিন্তু মঙ্গল নেই। লগ্ন থেকে যদি লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলি, কিন্তু সপ্তমও মঙ্গল নেই, তার মঙ্গল ভালো জায়গায় আছে, অথচ তার কিন্তু মাঙ্গলিক দোষ। স্বামী ঘাতিনি হলো বা স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেল, দেখবেন তার মিলেন এরকম ঘটনা। অনেকে বলবেন শাস্ত্রী যে আমার মেয়ের তো মাঙ্গলিক নেই, দেখবেন তার কি হয়, যদি কোনো মেয়ের প্রথম যখন রজস্বলা হচ্ছে, বাড়িতে মৃতদেহ একটা মারা গেছে, তার কাকা জ্যাঠা ঠাকুমা দিদি কি বাবা মা যাই হোক মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার সময় কোনো মেয়ে, মানে ওই ধরতে পারো 9-10 বছরের যে যাদের প্রথম রজস্বলা হয়, ঋতুমতি যখন ওই প্রথম বাড়িতে মৃতদেহ পড়ে আছে, সেই সময় একটি বাচ্চা মেয়ের প্রথম ঋতুমতি হলো, সে কিন্তু স্বামী সংসার করতে পারবে না, সেই সময় তার অশুভ, সে অসুচ হয়ে গেল এবং তার জীবনটা কিন্তু মাঙ্গলিক দোষের 3 গুণ দোষ হয়ে গেল। তার জন্য একটা প্রায়শ্চিত্ত আছে। এইগুলো কিন্তু আমরা পাই মাঙ্গলিক নেই। আবার কোনো মেয়ের দেখবে জীব কালো,
তার কিন্তু স্বামী সংসার ভালো হবে না। জীবটা বাড়বে না, যে জীবটা কালো কালো ছোপ ছোপ, সেটা কিন্তু ভালো হবে না, এটা সাপের জীব বলে, ভালো হবে না। এইগুলো আমরা কতগুলো কিন্তু পাই, এই কতগুলো পাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাই। তার মধ্যেই যেটি আমি বলতে চাচ্ছি, আমাদের পঞ্চাঙ্গ একটা দরকার, পঞ্চাঙ্গ জানা দরকার। পঞ্চাঙ্গটা কি? পঞ্চ অঙ্গ, পঞ্চাঙ্গ রাশি লগ্ন, আমাদের যে পঞ্চাঙ্গ সেটা কিন্তু একটা জানার বিষয় আছে। পঞ্চাঙ্গটা কি? আমাদের জীবনে যেমন একটা জন্মবার আছে, আমাদের জীবনে যেন জন্ম তিথি আছে, আমাদের জীবনে যেন জন্ম নক্ষত্র আছে, আমাদের জীবনে একটা জন্ম যোগ আছে, আমাদের জীবনে জন্মকরণ আছে। করণ বলে একটা করণ, জন্মবারটা জানতে হবে, জন্মতিথিটা জানতে হবে, জন্ম নক্ষত্র জানতে হবে, জন্মযোগ জানতে হবে, জন্মকরণ জানতে হবে। যেমন ববকরণ, বণিজকরণ, তৈতিলকরণ আমরা বুঝি। এই করণগুলো যাদের জন্ম তাদের কিন্তু খুব ভালো। জন্মবার, রবিবারে যাদের জন্ম, বুধবারে, বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। আমি জিস্ট কিন্তু বলছি, আরও কিছু কিছু বারের ভালো হয় আমি বলছি। মঙ্গলবারে জন্ম ভালো হয়, বুধবারে জন্ম যাদের পড়াশোনা খুব ভালো হয়, মঙ্গলবারে জন্ম তাদের প্রচুর শক্তি হয়, রবিবারে যাদের জন্ম তাদের প্রচুর মানযশ থাকে। জন্মতিথি, শুক্লপক্ষের তিথিগুলো সবই ভালো, বিশেষ করে পূর্ণিমা তিথিতে যাদের জন্ম সে পিছিয়ে আসার রাস্তা নেই। অমাবস্যা তিথিতে যদি ছেলেদের জন্ম হয় তাহলে খুব ভালো, মেয়েদের জন্ম হলে তার উল্টো ফল হয়। কতগুলো জিনিস আপনাদের টিপস বলে দিচ্ছি, দেখবেন মিলিয়ে নেবেন। জন্ম নক্ষত্র যেমন অশ্বিনী, মৃগশিরা, হস্তা এবং অনুরাধা এবং ধনিষ্ঠা এবং রেবতী, শ্রবণা, এই নক্ষত্রগুলো কিন্তু যাদের জন্ম তারা জীবনে উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাবে। আরও নক্ষত্রের যাদের জন্ম তারা কি উন্নতির শিখরে পৌঁছাবে না? এই নক্ষত্রগুলো ভালো। এই নক্ষত্রগুলো কার কি নক্ষত্র জানা দরকার, কি বার জানা দরকার, তবেই আমাদের জীবনে পূর্ণতা রূপ পাবে। এগুলো জানা দরকার। হয়তো কী বারে জন্ম আমি জানিনি শাস্ত্রীজি, এগুলো প্রত্যেকের উদ্দেশ্যে পঞ্চাঙ্গটা জানার দরকার। কি? জন্মবার, জন্মতিথি, আপনার কোন তিথিতে জন্ম, পূর্ণিমা না শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষের চতুর্থী না শুক্লপক্ষে? শুক্লপক্ষের জন্ম মানেই ভালো, বিশেষ করে পূর্ণিমা। নক্ষত্র যাদের অশ্বিনী ভরণী নক্ষত্রটা দরকার। এই নক্ষত্রগুলো কিন্তু অশ্বিনী, মৃগশিরা, পুষ্যা, শ্রবণা, হস্তা এবং অনুরাধা, ধনিষ্ঠা, রেবতী, এই নক্ষত্রগুলো দারুণ ভালো। যাদের জন্ম তাদের দেখবেন ভালো আছে। জন্মযোগ, যে যোগে জন্ম, একটা সৌভাগ্য যোগ আছে, এত অতিগণ্ড যোগ বিরাট ভালো। শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল অতিগণ্ড যোগে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার মধ্যে তার মধ্যে থাকবে। গণ্ড যোগ আছে, অতিগণ্ড যোগ আছে, সৌভাগ্য যোগ আছে, শোভন যোগ আছে। এই যোগগুলো জন্ম কিন্তু ভালো, এগুলো কিন্তু জেনে রাখা ভালো কোন যোগে জন্ম তার। করণ, ববকরণ, বণিজকরণ, তৈতিলকরণ, এই করণগুলো কিন্তু ভীষণ ভালো। আর একটা কি আছে? পঞ্চস্মরণীয়। এই পঞ্চস্মরণীয় জ্যোতিষের কিন্তু একটা বিশাল দিক, এটা অনেকে জানে না। পঞ্চ বললাম, পঞ্চাঙ্গ কি বললাম? পঞ্চাঙ্গটা জন্মবার, তিথি, নক্ষত্র, যোগকরণ। আর পঞ্চস্মরণীয়, পঞ্চস্মরণটা কি? পঞ্চস্মরণ জন্ম রাশি কার কি? প্রত্যেকের রাশি আছে, প্রত্যেকের লগ্ন আছে, প্রত্যেকের গণ আছে, প্রত্যেকের বর্ণ আছে, প্রত্যেকের দশা আছে। সবার দশাটা সম্ভব না, কোষে বার করতে হয় দশাটা সবার জন্য। তবু অনেকে জানে, অনেকে এসে আমার চেম্বারে এসে বলে শাস্ত্রী আমার এই দশা চলছে, দেখুন তো কী হবে। এই দশা অন্তর্দশাও কিন্তু জানা দরকার। তার সঙ্গে জন্ম রাশি, কারোর মেষ রাশি, কারোর বৃষ রাশি, কারোর কর্কট রাশি, কারোর মিথুন রাশি, প্রত্যেকটা রাশি আছে, রাশিটা জানা দরকার। রাশি অনুযায়ী কিন্তু ভালো। জন্ম লগ্ন, কোন লগ্নে আপনার জন্ম, এই লগন হচ্ছে বিরাট জিনিস। কোন লগ্নে জন্মের উপর নির্ভর করে আপনার জীবনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত লগ্ন। ধনু লগ্ন, সিংহ লগ্ন, মেষ লগ্ন, এই লগ্নগুলো কিন্তু শ্রেষ্ঠ লগ্ন। কারোর যদি সিংহ রাশি আর ধনু লগ্ন হয় তাকে ফিরে তাকাতে হবে না, সে বিশাল জায়গায় যাবে। কিন্তু কতগুলো লগ্নে কিন্তু ভালো আছে। সিংহ রাশি বিরাট ভালো আছে, মেষ রাশি দারুণ ভালো আছে। এই কতগুলো রাশি কিন্তু খুব ভালো, তারা জীবনে পিছিয়ে আসেনি। বাকি রাশিগুলো খারাপ বলছি না আমি, এই রাশিগুলোর ক্ষেত্রে আরও কিছু কিছু রাশি আমি জিস্ট বলবো, একটা উদাহরণ দিচ্ছি যে এই রাশিগুলোর ক্ষেত্রে আমাদের জীবন কিন্তু ভালো হবে। বর্ণ, বৈশ্যবর্ণ, শূদ্রবর্ণ, বিপ্রবর্ণ আর ক্ষত্রিয় বর্ণ। শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ, দ্বিতীয় বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, তারপরে শূদ্র, তারপর বৈশ্য। বিপ্রবর্ণের জাতকরা পিছিয়ে থাকে না, এগিয়ে থাকে। তার চিন্তাভাবনা, তার স্পিরিচুয়াল পাওয়ার, তার ভাব ভঙ্গি, অভিব্যক্তি, ইভলিউশন প্রচণ্ড হাই।
যাদের বিপ্রবর্ণ, এই বর্ণটাও জানো, গণ, দেবগণ, নরগণ, রাক্ষসগণ বা দেবারিগণ। নরগণ মানবগণ, ওকেই নরগণ বলে, আর রাক্ষসগণ মানে দেবারিগণ। দেব অরি, দেবতাদের শত্রু, দেবতা অরি মানে শত্রু, দেব যুক্ত অরি দেবারি। অনেকে দেবারি বলে, শাস্ত্রীজি আমরা তো দেবগণ, আপনি দেবারিগণ বলছেন। দেবারি আর রাক্ষস এক, দেবারি মানে দেবগণ না। তো সেই জায়গায় বলবো যে এই দেবারিগণ কি, নক্ষত্র, কোন নক্ষত্রে জন্ম। আপনার রাশি জানি, আমরা জানি মেষ রাশি আমাদের মেষ রাশি। কারণ মেষ রাশি ভরণী নক্ষত্র, 2 নম্বর নক্ষত্রে জন্ম। এই নক্ষত্র জানার দরকার। ভরণী নক্ষত্র, চারদিকে যাদের ভরণ নক্ষত্র, একবার ভরণ পোষণ করতে সাহায্য করবে, প্রচণ্ড একটা দায়িত্ব নিয়ে নেবে, অনেকের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সে সমাজের উচ্চ স্তরে পৌঁছাবে। মেষ রাশি ভরণী নক্ষত্র, এই নক্ষত্রের একটা বিচার আছে। তো এইগুলো আপনাদের জানা কিন্তু বারবার দরকার। আর একটা জিনিস আমি জ্যোতিষের বলবো, যেটা পায়া, কোন পায়াতে আপনার জন্ম, এটা কিন্তু খুব ভাইটাল। আপনার যদি পায়ে বেড়ি দেওয়া থাকে, একটা সোনার বেড়ি দেওয়া হলো, কোন একটা অপরাধ করেছে, তারা সোনার পায়ের বেড়ি থাকে না, আগেকার দিনে সে বেড়ি পড়াতো, পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতো। আপনার সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছে একজনকে, আর একজনকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। কোনটা ভাল লাগছে, কোনটা কমফোর্টেবল মনে করবেন? বেড়িটা দুটোই এক, সোনার শিকলও বাঁধছে, লোহার শিকল, কিন্তু আপনার মনে হয় সোনার শিকলটা বাঁধলে সোনার বেড়িটা একটু কমফোর্টেবল মনে হবে, কষ্ট কম হবে। কিন্তু লোহার দিলে প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড ভারী, প্রচণ্ড মানে খারাপ লাগে। আর সোনার বেড়িটা পায়ে দেখলেও শান্তি, চকচক করছে সোনার বেড়িটা। তার মানে পায়া 4টে পায়া আছে, একটা হচ্ছে স্বর্ণ পায়া, একটা হচ্ছে রৌপ্য পায়া, একটা হচ্ছে লৌহ পায়া, একটা তাম্র পায়া। এই পায়াটা একটা ভীষণ জীবনের উন্নতির জন্য খেয়াল করে। পায়া, কোন পায়াতে আপনার জন্ম, স্বর্ণ পায়ে যদি জন্ম হয় আপনার, তাহলে জীবন কিন্তু আপনার ধন্য। প্রচণ্ড স্ট্রাগল লাইফ করে আপনি শেষ জীবনে ভীষণ ভালো কিছু করতে পারবেন। মোটামুটি 35 স্বর্ণ পায়ে যাদের জন্ম, 35 পর্যন্ত টুকটাক গোলমাল থাকলেও 35-এর পর থেকে তার বিশাল উন্নতি। যাদের স্বর্ণ পায়া, মিলিয়ে নেবেন আমার কথা। জন্ম লগ্ন থেকে সোনার চামচ দিয়ে জন্মাতে পারে যাদের স্বর্ণ পায়ার জন্ম। রৌপ্য পায়া মোটামুটি ধরতে পারো মাঝে, প্রথমে ডিস্টার্ব, মাঝে ভালো, তারপর একটু খারাপ, কিন্তু রৌপ্য পায়া মোটামুটি সে চালিয়ে নিতে পারবে, কিন্তু ভালো হবে। তাম্র পায়া খুব স্ট্রাগলের মধ্যে সে বড় হবে, প্রচণ্ড ঘাত প্রতিঘাতময় হবে, তার যোগ্যতা অনুযায়ী ফলটা কম হবে। হয়তো তার মাইনে পাওয়ার দরকার 40,000, সে পায় কিন্তু 30,000। প্রচণ্ড পরিশ্রমের মধ্যে তাম্র পায় কিন্তু চলবে, কিন্তু কিছুটা শুভ পাওয়া যাচ্ছে। যাদের লৌহ পায়া, প্রচণ্ড ডিস্টার্ব, অনেক পড়াশোনা, মাইনে পায় 20,000। অনেক কিন্তু বুদ্ধিমান, সে তার বুদ্ধিটা কাজে লাগাতে, তার বুদ্ধির প্রকাশটা হচ্ছে না, তার বিকাশ হচ্ছে না, সে কিন্তু চেপে থাকবে। যাদের লৌহ পায়ায় জন্ম হয়, এটা মিলিয়ে নেবেন। লৌহ পায়ে জন্ম যাদের হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কষ্টের জীবন, সে জীবনে খুব একটা দাঁড়াতে পারবে না। প্রথম জীবনে টুকটাক ডিস্টার্ব হবে, মাঝের জীবন কিছুটা ভালো হবে, তারপর জীবন কষ্ট কষ্ট কষ্ট। আত্মীয়, রিলেটিভ, প্রেম, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সব দূষণ হবে যাদের লৌহ পায়ে জন্ম। পায়া একটা জীবনটা বিভিন্ন কিন্তু একটা আমাদের কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। এই স্বর্ণ পায়ে কমা, লগ্ন চন্দ্র যদি কারোর এক ঘরে থাকে, এবং চন্দ্র থেকে যদি ষষ্ঠে এবং একাদশে চন্দ্রের অবস্থান থাকে, লগ্ন থেকে চন্দ্র যদি কারোর ষষ্ঠে থাকে, লগ্ন থেকে চন্দ্র যদি কারোর একাদশে থাকে, সেই ব্যক্তির কিন্তু স্বর্ণ পায়া হয়। আর রৌপ্য পায়া কি হয়, লগ্ন থেকে চন্দ্র দ্বিতীয়, পঞ্চম এবং যদি নবমে থাকে, তার কিন্তু রৌপ্য পায়া হয়। মিলিয়ে নেওয়া রৌপ্য পায়া মানে যেটা বললাম, আমাদের জন্ম লগ্ন থেকে চন্দ্র যদি তৃতীয়, সপ্তম এবং দশমে থাকে, তার তাম্র পায়া হয়। আর জন্ম লগ্ন থেকে যদি চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, আমাদের অষ্টম স্থানটা এমনি দুস্থান বলি, মারক স্থান বলি, আমাদের দ্বাদশ স্থানটা বলি আমরা দুস্থান, ব্যয় স্থান। এইখানে যদি চন্দ্রের অবস্থান থাকে, তাহলে কিন্তু তার লৌহ পায়া হয়। তার মানে বন্ধু বুঝতে পারছেন, লৌহ পায়া, স্বর্ণ পায়া, এই পায়াগুলো কিন্তু এর মধ্যে কিন্তু প্রতিকার আছে অনেক। হয়তো কার লৌহ পায়া জন্ম, একটা প্রতিকার করিয়ে নিতে হবে। সবচেয়ে ভালো স্বর্ণ পায়া, তারপরে রৌপ্য পায়া, তারপর তাম্র পায়া, তারপর লৌহ পায়া। এই পায়া নিয়ে কিন্তু আমি বিশেষ কিছু বলছি। তিথিও কিন্তু আমাদের জীবনে কোন তিথিতে জন্ম,
কোন লগ্নে জন্ম, লগ্ন আমাদের রাশি লগ্ন কি করে জানবো? আমাদের ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ডেট অফ প্লাস দিলেই কিন্তু সব বেরিয়ে যায়। শুধু লগ্ন না, লগ্ন বেরোবে, রাশি বেরোবে, নক্ষত্র বেরোবে, করণ বেরোবে, তোমার আপনার পঞ্চ যে স্মরণীয় বললাম, পঞ্চ স্মরণীয় পঞ্চাঙ্গ সেটা সব বেরোবে, তিথি বেরোবে, এবং যোগ, করণ, রাশি, লগ্ন, গণ, গোত্র, বর্ণ সব বেরিয়ে, গোত্র বেরোবে না, বর্ণ বেরোবে, আর পায়াটাও বেরোবে, কোন চরণে জন্ম সেই চরণটাও বেরোবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের জানা দরকার। এর মধ্যে কিন্তু বিচার বিশ্লেষণের ফলে কিন্তু আমাদের জীবন ঘাত প্রতিঘাতময় যায়। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অনেক ভালো মন্দ আছে। আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা যদি একটু জাগ্রতৃষ্ট করি, প্রত্যেকের আধ্যাত্মিক মনন, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক দিকে যেতে প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম, এর আগের অনুষ্ঠানে বলেছি, সেগুলো মিলিয়ে করবেন। এবং এইগুলো কিন্তু জানা দরকার। এই পায়া যদি কারোর হয়ে থাকে, লোহ পায়া, কি করবেন? আপনার জন্মলগ্ন কিন্তু হয়ে গেছে, তার কিন্তু প্রতিকার আছে, তার কিছু নিয়ম কানুন আছে, তার একটু টটকা আছে। কারোর যদি জন্ম হয় স্বর্ণ পায়া, খুব ভালো, অথচ স্বর্ণ পায়া কিছু হচ্ছে না, অন্য রাশি লগ্ন হয়তো খুব ডিস্টার্ব হয়ে গেছে। স্বর্ণ পায়াতে সবার যে বিরাট কিছু হবে তা না, সেখানে কিন্তু তার স্বর্ণ পায়াটাকে আরো জাগ্রতরিষ্ট, আরো কিন্তু ভালো করার জন্য প্রতিকারের প্রয়োজন আছে। কারো রৌপ্য পায়া মাঝামাঝি হচ্ছে, আর একটু ভালো হওয়া দরকার, তার জন্য প্রতিকারের প্রয়োজন আছে। ভালো জ্যোতিষের কাছে পায়া নিয়ে পরে বিচার বিশ্লেষণ করিয়ে, তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এগুলো সব বিচার বিশ্লেষণ করিয়ে আপনাদের কিন্তু এগুলো করতে হবে। আর একটা আছে যোনি, যোনিকূটটাও কিন্তু ভীষণ। এই যোনিকূট আমাদের জীবনে কিন্তু ভালো মন্দ, ডিভোর্স, স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো করায়। এই কূট নিয়ে আমি বলবো, এই অষ্টকূট আছে, অষ্টকূটটা নিয়ে আমি আলাদা আলোচনা করব। তো পায়াটা নিয়ে একটা বিশেষভাবে আলোচনা করলাম, তার সাথে পঞ্চাঙ্গ এবং পঞ্চস্মরণীয়। ভালো করে দেখুন, জ্যোতিষের বলেছে পঞ্চস্মরণীয়। পঞ্চস্মরণীয় কি? জ্যোতিষশাস্ত্রে পঞ্চস্মরণ রাশি, লগ্ন, গণ, বর্ণ এবং দশা পঞ্চস্মরণীয়। পঞ্চাঙ্গ কি? পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গর সমার, তাকে বলে পঞ্চাঙ্গ। জ্যোতিষের পঞ্চাঙ্গ কি? বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। আমরা এগুলো অনেকেই জানি, শুধু রাশি লগ্ন নিয়ে বসে থাকি। আমার যখন আসে, আমি নবতারা চক্র বিচার করি, আমি দশম ঘর বিচার করি, আমি সুদর্শন চক্রটা বিচার করি, আমি নবতারাটা দেখি, নবাংশটা দেখি। নবাংশ একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। কিন্তু তার সঙ্গে কি বিচার? নক্ষত্র, গ্রহের সঙ্গে নক্ষত্র। গ্রহ কি আর নক্ষত্র মানে স্টার। নক্ষত্র একটা মানুষের স্টার, একটা নক্ষত্র স্টার মানে নক্ষত্র যদি বিচার না করা হয়, বিচারটা ম্লান হয়ে যায়। একটা তরকারিতে নুন না দিলে যেমন বেস্বাদ লাগে, নক্ষত্রের বিচার না করলে রাশির বিচারটা ঠিক মতো হয় না। এইগুলো আমরা টোটাল কিন্তু দেখে বিচার বিশ্লেষণের মধ্যে আনি। এই জন্য আমার চেম্বারে এত ভিড় হয়, আমি সুন্দরভাবে এগুলো বিচার ব্যাখ্যা দিই। প্রত্যেকটা জিনিস টক টক করে দেখে আমি সব বলে দিই। খুব ভালো থাকুন, খুব ভালো, এগুলো জানা দরকার, আপনাদের দরকার। যদি পায়ার ব্যাপার নিয়ে আপনাদের কিছু জানার থেকে নিশ্চয়ই কমেন্টে লিখবেন। এবং পায়া যদি কারো লোহ পায়া হয়, তার ডিস্টার্ব চলছে খুব, তার একটা পদ্ধতি আছে, বিচার পদ্ধতি আছে, তার কিন্তু রেমেডি আছে। যদি কারো স্বর্ণ পায়া হয়েছে, যেটা বললাম খুব ভালো হয়, তার হচ্ছে না, তারও কেন হচ্ছে না সেটাও বিচার বিশ্লেষণ আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জেনারেল দেখি স্বর্ণ পায়া খুব ভালো, রৌপ্য ভাগ মোটামুটি ভালো, তাম্য পায়া একটু মোটামুটির থেকে কম, আর লোহ পায়ার জীবনে কিন্তু ভীষণ কষ্ট, ভীষণ ডিস্টার্ব, ভীষণ কিন্তু প্রবলেম। তো সেই ক্ষেত্রে বলবো এগুলো বিচার করুন, খুব ভালো থাকুন, খুব ভালো হোক, খুব ভালো চাই আপনাদের। এইগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে করুন। আমি সামনেই চলে যাচ্ছি 19 তারিখে, আমাদের 19 তারিখে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আছে অমাবস্যা তিথিতে। ওখানে যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে কিছু অশুভ দোষ খণ্ডন হবে। যাদের কালসর্পযোগ, যাদের মাঙ্গলিক দোষ, যাদের বিষ যোগ আছে, যাদের কেমন্দুমি যোগ আছে, যাদের ছন্ন ছাড়া দোষ আছে, যাদের জড়ত্ব দোষ আছে, তারা যোগাযোগ করুন। এই দোষগুলো তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মধ্যে কাটানো হবে। তারাপীঠ আমার আশ্রম আছে একটি, তপভূমি শান্তি আশ্রম, দ্বারা কলেজের গলি গেলেই বাঁদিকে আমার আশ্রম। ওখানে সুন্দরভাবে থাকা হয়, অনেক মানুষের আহার করায়, আমি খাবার দাবার খাওয়াই, প্রত্যেকের উদ্দেশ্যে আমি ওখানে ডাল ভাত খাওয়াই। যেদিন যেমন 3 দিন ধরে রান্না চলে, খাই সব। ওখানে আসুন, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন, এবং এই অশুভ দোষ যাদের আছে সেগুলো খণ্ডন করুন, এবং যজ্ঞটা দেখুন। আসলেই কিছু দেখাতে হবে কাজ। আমার যজ্ঞটা আমি ভীষণ খুব মন দিয়ে প্রাণ দিয়ে যজ্ঞটা করি।
এই যজ্ঞের মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের ভগবানের পাপ, সমস্ত পাপকে খণ্ডন করে দেয়। যজ্ঞে আহুতি দিচ্ছি, যখন অগ্নিশিখা মূলে আহুতি দেবো তখন কিন্তু তার অশুভ দোষ খণ্ডন হয়ে যায়। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।